সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা লাইট হাউস কর্তৃক নিবেদিত আজকের নতুন একটা টেলি ডায়লগ আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি লাইট হাউস থেকে এই সফল চাষী প্রকল্পের নতুন টিভি ডায়লগ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা মূলত আমাদের যে আজকে টাইটেল দেওয়া হয়েছে, কৃষিতে নারীর ন্যায্য মজুরি অধিকার দিতে হবে সবার, এই টাইটেলে আমরা এই আজকে প্রায় নেক্সট আধা ঘন্টা আপনাদের সাথে আমরা থাকব এবং চেষ্টা করব নারীদের যে ন্যায্য মজুরি এবং তাদের অধিকার আমরা কোথায় বাংলাদেশে দিতে পারছি, বিশেষ করে কৃষিক্ষেত্রে, কৃষি সেক্টরে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আলোচনার সাথে আমাদের এই স্টুডিওতে অতিথি হিসেবে যারা যোগদান করেছে তাদেরকে আমি একটু প্রথমে পরিচয় করে দিব। আমার একেবারে বাম পাশ থেকে যদি আমি যাই, আমাদের সাথে আসছেন ফারজানা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, গাজীপুর। আমার বাম পাশে আছেন ডক্টর মোসাম্মদ নূরমহল আক্তার বানু, যিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমার ডান পাশে ডক্টর আব্দুল মজিদ, জয়েন্ট ডাইরেক্টর রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, RDA, বগুড়া থেকে আসেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন গেস্ট, যিনি সকলের বাংলাদেশে অতি পরিচিত, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি। প্রফেসর গোলাম হাফিজ মূলত এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহের উনি প্রফেসর, এবং উনি এগ্রিকালচার যে ইকোনমিক অ্যাসোসিয়েশন আছে ওনার সারা বাংলাদেশের উনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেক্রেটারি জেনারেল উনি। আমাদের মূল পর্বে যাওয়ার আগে আমাদের যে প্রকল্পটা বাস্তবায়ন করা হচ্ছে লাইট হাউসে, সেই প্রকল্পে মূলত নারীদের ন্যায্য মজুরি এবং অধিকার বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সাথে মূলত যেটা যোগ করেছি আমরা, নারীদের কৃষিক্ষেত্রে যেসব নারীরা সম্পৃক্ত আছে তারা সহিংসতার যাতে শিকার না হয়, এবং সহিংসতা শিকার হলে তাদেরকে কীভাবে সহযোগিতা করছে সেই ব্যাপারে আমাদের প্রকল্প সম্পর্কে একটা ছোট্ট একটা তথ্য 1 মিনিটের আমরা শুনবো যে কিভাবে এই প্রকল্পটা কাজ করছে। চলুন একটু আমরা অডিওটা শুনে আসি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ, যেখানে দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই বিশাল খাতের প্রায় 1,84,00,000 নারী কাজ করছেন, যা কৃষি শ্রমশক্তির 58%-এরও বেশি। কিন্তু কৃষি খাতে নারীর ভূমিকা কেবল মাঠে কাজ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা বীজ বাছাই, সংরক্ষণ, ফসল প্রক্রিয়াকরণ এবং পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন। তবুও এই বিশাল অবদানের স্বীকৃতি নারীরা এখনও সম্পূর্ণভাবে পাচ্ছেন না। তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, নিরাপদ কর্মপরিবেশ পান না, সামাজিক মর্যাদা ও আইনের অধিকার থেকেও অধিকাংশে বঞ্চিত। অধিকন্তু তারা নানা ধরনের জেন্ডার সহিংসতার শিকার হন, যা তাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এই প্রেক্ষাপটে আমরা সফল চাষী প্রজেক্টের মাধ্যমে নারী কৃষকদের প্রতি জেন্ডার সহিংসতা রোধে কাজ করছি। আমাদের কাজের অংশ হিসেবে আমরা নারী ও পুরুষ কৃষকদের সচেতন করছি, সহায়তা দিচ্ছি এবং তাদের অধিকার আদায়ের পথে সহযাত্রী হচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় কার্যকর সহায়তা করতে পেরেছি, যা আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে নারীদের প্রতি জেন্ডার সহিংসতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব, এবং সেই লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট এই ভিডিও ক্লিপটা একটু শুনলাম। এখানে মূলত আমাদের ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন, আমাদের যে দাতা সংস্থা, তাদের সহায়তার মাধ্যমে লাইট হাউস এই কার্যক্রমটা হাতে নিয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে যাতে আমাদের নারী এবং পুরুষকে এই জেন্ডার বেস সহিংসতার যে বর্তমান আছে সেটা সম্পর্কে যাতে সকলে আমরা জানাইতে পারি সকলকে, এবং সকলে যেন আমরা বিষয়টার সম্পর্কে অনুধাবন করি এবং এটা প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই লক্ষ্যেই লাইট হাউসের আয়োজন। মূল আলোচনায় একটু যাই। আপনি গাজীপুর থেকে আসেন, আপনি একেবারে গ্রামে কাজ করেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে। সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি, নারীরা কিভাবে অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণের মাত্রাটা কীরকম, এবং তারা এই অংশগ্রহণের মূল্যায়নটা কি আদৌ পাচ্ছে কিনা, আপনার কাছ থেকে শুনতে চাই মিস্টার ফারজানা ইয়াসমিন। ধন্যবাদ আপনাকে। সর্বক্ষেত্রে নারীরা প্রচুর কাজ করছে, এটা তো আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই যে জানে যে নারীরা যে কি ভূমিকা রাখতেছে তাদের সংসার করে, তারপরে তারা আমাদের কৃষিকাজের সাথে জড়িত। পুরুষের সমান সমান তারা নারীরাও ফিল্ডে যাচ্ছে, মাঠে যেয়ে তারা কাজ করছে, কিন্তু সেই পরিমাণে তারা মূল্যায়নটা পাচ্ছে না। যেমন মজুরির ক্ষেত্রে পুরুষ আর নারী সমান কাজ করছে, কিন্তু আস্তে আস্তে নারীরা বাড়ছে।
পুরুষরা একটু শহরমুখী হওয়ার জন্য তারা একটু মানে শহরে যে তারা অন্যান্য কাজ করছে, এই সাইডটা আমাদের নারীরা ফসল সংগ্রহ করা, বপন করার থেকে শুরু করে রোপণ, মানে কি বলবো, যে বপন থেকে শুরু করে ঘরে উত্তোলন পর্যন্ত সর্বোচ্চ নারীরাই কাজ করে যাচ্ছে। সেই হিসেবে আমাদের নারীরা সেভাবে মূল্যায়ন পাচ্ছে না। মজুরির ক্ষেত্রে তারা পুরুষদেরকে বেশি দিচ্ছে বেশি, কিন্তু নারীদেরকে সেভাবে দিচ্ছে না। তাদের মজুরিটা বাড়ানো উচিত আমার মতে, যে নারীরা যে পাচ্ছে না, এটা আমাদের সবার উচিত, যাতে সমান পুরুষ নারী সমান অধিকার। আমি ডক্টর আব্দুল মজিদের কাছে একটু আসতে চাই। আপনার আরডিএ থেকে আপনারা গবেষণা করেন, তো আমরা অন্য গেস্টের কাছে শুনবো যে এই যে নারীরা যে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন, উনি বললেন যে শুরু থেকে মানে ফসলের বোনা হতে শুরু থেকে একবারে স্টোরিং পর্যন্ত, মানে রক্ষণাবেক্ষণ পর্যন্ত নারীরা জড়িত আছে, কিন্তু নারীরা সেই অনুযায়ী মজুরিটা পাচ্ছে না। তো নারীদের এই অংশগ্রহণ এবং তারা যে শুধু কি এই মজুরি, আরও ওদের তো অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই ব্যাপারে আরডিএর কোনো গবেষণা কিংবা আপনাদের কোনো কাজ আছে কিনা? এই নারী কৃষক কিংবা নারীতে যারা কৃষি শ্রমিক আছে তাদের বিষয়ে আপনাদের কোনো গবেষণা আছে কিনা? ধন্যবাদ। রিসেন্টলি পল্লী উন্নয়ন একাডেমিতে কিছু প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে, যেটা হচ্ছে শুধু নারীদেরকেই কিভাবে উদ্যোক্তা করা যায় এবং এদেরকে কিভাবে অনলাইন বিজনেসে নিয়ে আসা যায়। এই জায়গায় একটা পরিসংখ্যানে আমরা এখনও যেটা দেখছি, নারীরা কিন্তু অনলাইনে পিছিয়ে রয়েছে। তো আমরা সেই জায়গায় দেখলাম যে পুরুষ এখন পর্যন্ত 81%, বাংলাদেশের 81% পুরুষ কিন্তু মোবাইল ইউজ করছে, নারীরা এখানে 60%। তো এখানে আবার যদি ইন্টারনেট ইউজের কথা বলি, তাহলে পুরুষ 30% এবং নারীরা করছে 16%, প্রায় অর্ধেক। তাহলে এখানে তাদেরকে শেয়ার বাড়াইতে হবে, যেটা আমাদের ফারজানা আপা বলেছেন, এটা একটি কথা। আর একটি, নারীদেরকে প্রশিক্ষণের সময় যে বিষয়টা দেখেছি, নারীরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে হোম ডেলিভারি। আপনারা ঢাকাতেও দেখবেন, আমি বগুড়াতেও দেখেছি, কয়েকদিন আগে নরসিংদীর কয়েকজন পার্টিসিপেন্ট ছিল, তারা বললো যে স্যার আমরা হোমমেড কেক, পিঠা, এমনকি একজন বগুড়ার একজন নারী উদ্যোক্তা ছিল, সে বাংলাদেশের যে আমরা জানি যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে তেলের কিন্তু 80% আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি। সে সূর্যমুখীর তেল, সে পটুয়াখালী থেকে নিয়ে এসে সে বগুড়ায় ভেঙে সে বিক্রি করছে। তার মানে কিন্তু নারীরা এগিয়ে আসছে। তাহলে ভায়োলেন্স এখানে কিন্তু কিছুটা কমছে, কারণ নারীদের যে শারীরিক সক্ষমতা, সেই তুলনায় কিন্তু দুইটা সেক্টর থেকে আমরা চলে আসছে, কিছুটা কমে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নারীদেরকে আরও বেশি করে অনলাইনে ইনক্লুড করতে হবে। পাশাপাশি আর কি বিজনেস সৃষ্টি করা যায় তাদের জন্য, বিশেষ করে নারীদের শারীরিক সক্ষমতার মধ্যে যেটা জড়িত, সেই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সেই জায়গায় কাজ করছি। না, থ্যাংক ইউ। আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে যে আসলে ব্যাপকভাবে নারীদের এনগেজমেন্ট বাড়ছে কৃষিতে, কিন্তু তাদেরকে আমরা টেকনোলজি কতটা দিতে পারছি এবং টেকনোলজি তারা কতটা নিতে পারছে, যেমনটি এই যে 50% ইন্টারনেট ব্যবহার, বৈষম্যটা দেখা যাচ্ছে। তো অথচ তাদের যদি এই যে এন্টারপ্রেনার তৈরি করতে চায়, তারা যদি ইন্টারনেটে পিছিয়ে থাকে, তাহলে তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে? আমি আমাদের স্যারের কাছে আসি, প্রফেসর গোলাম হাফিজ মহোদয়। পুরুষ কৃষক হিসেবে কিন্তু একটা প্রণোদনা পায় বীজের ক্ষেত্রে, তারপরে সারের ক্ষেত্রে বিভিন্ন সময়, কিন্তু নারী কৃষকের অ্যাকনোলেজমেন্ট নাই এবং তারা কোনো এরকম তালিকাভুক্ত করা হয় না, এবং ওরা এরকম যারা সিঙ্গেল নারী আছে কৃষক হিসেবে, তারা এই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাচ্ছে না। আবার একই সাথে এই যে প্রযুক্তির কথা আসলো, সেই প্রযুক্তিটাও তো তারা পাচ্ছে না, যে আলোচনাগুলো হলো। তো এই ব্যাপারে আপনাদের মূল্যায়নটা কীরকম? আপনি দীর্ঘদিন কৃষি সেক্টরে আছেন, ইউনিভার্সিটি পড়াচ্ছেন, আপনি অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে এখনও আছেন, তো সেই জায়গাটাতে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। আমি আপনাকে একটু এইটার প্রসঙ্গক্রমে বলছি যে বাংলাদেশে কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে যেটা পুরুষ কৃষক এবং নারী, যদি আমি এরকম করি, তো বাংলাদেশ ব্যাংকের একটি কিন্তু ঋণ নীতিমালা আছে, এগ্রিকালচার ক্রেডিট পলিসি, যেটা প্রতি বছর এটা বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করে। ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে যারা উইমেন ফার্মার আর উইমেন এন্টারপ্রেনিউয়ার্স, বিশেষ কৃষিক্ষেত্রে বা পল্লী উন্নয়ন ক্ষেত্রে, ওনারা প্রায়োরিটি পাবে। কিন্তু সমস্যাগুলো হয় কি, আমাদের বাস্তবের সাথে পলিসির অনেক আপনার দূরত্ব আছে, গ্যাপ আছে। মানে এটা মাঠে দেখা যাবে যে আমি কথা বলছি একরকম কাগজ কলমে,
কিন্তু সেটা বাস্তবে যে অন্যরকম হয়ে যায়। অন্যরকম হচ্ছে, যেমন বলা হচ্ছে যে উইমেন ফার্মার্স উইল বি গিভেন প্রিফারেন্স ইন গেটিং এগ্রিকালচার লোন বা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্য কার্যক্রমে। তো ব্যাংক হয় কি তার সেফগার্ডের জন্যে ব্যাংকে কিন্তু কিছু যতই আপনি বলেন না কেন, ব্যাংক সবসময় চাইবে যে তার ঋণ যেন যেটা দিচ্ছে সেটার একটা যেন নিরাপত্তা থাকে, সিকিউরিটিটা। তো মহিলাদের আমাদের দেশে দেখবেন যে গ্রামীণ যারা কৃষক পরিবারে সাধারণত মহিলার নামে কিন্তু কোনো জমি জমা থাকে না, আর ওই জায়গাটিতেই যেটা পাবলিক ব্যাংক থাকে তখন তার ওটা ইন্টারেস্টেড হয় না, যার কারণে এই জায়গাটিতে মানে পাবলিক ক্রেডিটের ক্ষেত্রে মহিলারা অনেক পিছিয়ে আছে। যদিও ঋণ নিতে পারলে কিন্তু স্পষ্ট করে লেখা যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু বাস্তবে যে হয় কি ব্যাংক তার সার্বিক যদি ওই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেগুলো বলে রিস্ক অ্যাভয়েড করার জন্য ব্যাংক এটা দিতে চায় না। এটা ব্যাংকের আমি দোষ বলবো না, এটা পলিসিটাকে আপনাকে বাস্তবে রূপায়ণের জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে। ইন দ্যাট কেস স্পেশালি উইমেনদের জন্য আলাদা একটা ফান্ড করে তাদেরকে ঋণ দিতে হবে। মনে রাখবেন ফার্মাররা কিন্তু, আমি যদি পুরুষ আর মহিলা চাষি ধরি বা এন্টারপ্রেনার যদি ধনীদের সাথে তুলনা করি, মহিলারা ডিফল্টার কম হয়, রাইট? এটা আমাদের গবেষণা আমরা দেখেছি, মহিলারা ডিফল্টার কম হয়। মনে রাখবেন মহিলাদের, একটা মহিলাকে আপনি মার্কেটিংয়ে যদি নিয়ে আসেন, যদি ফুডের ক্ষেত্রেই ধরি আমি, বড় এনি এগ্রিকালচার কমিউনিটি, মহিলাদের দোকানে দেখবেন যদি কোনো দোকানে মহিলা থাকে ওই দোকানে বিক্রি বেশি হয়। মহিলাদের প্রতি মানুষের একটা এমনি স্বভাবজাত এটা আমাদের বিষয় যে সবারই একটা আপনার আস্থা থাকে, আস্থা থাকে বিকজ অফ তারা মায়ের জাতি, তো সবারই একটা আস্থা ওখানে থাকে যে সে ভেজাল দেবে না, সে খারাপ জিনিস দেবে না, সে খারাপ বীজ দেবে না। ওই জন্যে আপনাদের মহিলাদেরকে মোর মার্কেট ওরিয়েন্টেড করা উচিত। এবং আগেই বলেছেন ওনারা যে মহিলারা সিডের প্রোডাকশন থেকে শুরু করে সিড একেবারে বীজ বপন, এটা সংরক্ষণ, এটা কিন্তু মহিলারাই করে। আবার মাঝখানে ফিল্ডে পুরুষরা কাজ করে, আবার এসে যখন পোস্ট হারভেস্ট অপারেশন এর বেশিরভাগই হলো আপনার মহিলারা করে থাকে। সুতরাং মহিলাদের এনগেজমেন্টটা আমি মনে করি যে আপনার মার্কেট ওরিয়েন্টেড আরও বেশি হওয়া উচিত। মহিলারা যদি ওই দিকে এগিয়ে যায় এবং কোনো পলিসি নিয়ে সরকার যদি, যেমন ধরুন এই যে আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা আছে সেখানেও কিন্তু মহিলাদের জন্য আলাদা একটা ঋণের ব্যবস্থা করা আছে। বাট আমি যেটা বললাম বাস্তবে হলো যারা ঋণ প্রদানকারী সংস্থা তাদের নিজেদের নিরাপত্তার জন্যে ওনার ওই জায়গাটিতে যে একটু হিসাব নিকেশ করে, এটা আমি তাদের দোষ দেব না, বাট গভর্নমেন্টের আলাদা একটা স্ট্রিক্ট পলিসি থাকা উচিত, যেটা পলিসি যেটা থাকবে বাস্তবে সেটি হবে। এটি করলে আপনি দেখবেন যে একটু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদের এখানে কিছু বিষয় যে লাইট হাউস কাজ করছেন, নিশ্চয়ই ওমেন এন্টারপ্রিনারশিপ অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আপনারা কাজ করছেন। এক্স্যাক্টলি। তো এই জায়গাটিতে যদি আপনি মার্কেটিংয়ে তাদেরকে নিয়ে আসেন ছোট জায়গা থেকেই, তাহলে কিন্তু দেখবেন যে মহিলা মোর এম্পাওয়ার হবে এবং মার্কেট অ্যাক্সেস যদি তাদের থাকে, এটা আমাদের কনজিউমাররাও আপনার লাভবান হবে এবং দেখা যাবে যে তারা সমাজে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে। স্যার আপনার কাছে আবারও ফিরে আসবো, আমরা আরেকটু আপনার এই আলোচনাটা এগিয়ে নেই যে এইভাবে যে আমরা ইতিমধ্যেই নারীরা অংশগ্রহণ করেছে, নারীদের জন্য নীতিমালা তৈরি হয়েছে এবং এটা উৎসাহী হয়ে আপনার অনলাইন অফলাইনে ব্যবসাটা সম্প্রসারিত হয়েছে এবং নারীরা একসাথে কৃষকের পাশাপাশি কাজ করছে, পুরুষের পাশাপাশি, পুরুষ কৃষকের পাশে নারী কৃষক, পুরুষ শ্রমিকের সাথে নারী শ্রমিক কাজ করছে। তো ফলে এটা আমরা দেখছি যে এখন কর্ম পরিবেশের বিষয় আসছে, সহিংসতার বিষয় আসছে। আমাদের অডিওতে বললো যে এরকম দেখা যাচ্ছে যে বেশ কিছু সহিংসতার কমপ্লেন পাওয়া যাচ্ছে। তা আমি আপনার কাছে আসছি, প্রফেসর নূর মহল আপনার কাছে আসছি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, তো সেইখানে এই বিষয়টা আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে নারী যে শ্রমিক যারা কৃষিতে আছেন, নারী কৃষক যারা একসাথে কাজ করছে, তারা যে সহিংসতার শিকার হচ্ছে এবং শিকার হওয়ার জন্য মানে প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা সরকারের আছে কিনা, কিংবা শিকার যাতে না হয় সেরকম কর্মপরিবেশ তৈরি করার জন্য সরকারের কোনো চিন্তাভাবনা আছে কিনা, কিংবা আপনাদের ইউনিভার্সিটির কোনো গবেষণা আছে কিনা এই নারী শ্রমিক কিংবা নারী কৃষিতে যারা জড়িত তারা যদি ভায়োলেন্সের শিকার হয় তাহলে কিভাবে হচ্ছে এবং এটা প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা সরকার
আছে কিনা? খুব যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে কৃষিকাজে নারীরা জড়িত তারা কিভাবে মানে নির্যাতিত হচ্ছে বা নিপীড়িত হচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো সারা বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, সারা বিশ্বে কৃষিভিত্তিক যে দেশগুলো আছে সেখানে যে হারে নারীর কৃষিকাজে নিয়োজিত নারীর পরিমাণ যে হারে বাড়ছে, বাংলাদেশে কিন্তু তার তুলনায় বেশি পরিমাণে বাড়ছে। আমরা কৃষিকাজকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে একটা ঘরের কৃষিকাজ এবং আরেকটা বাহিরের কৃষিকাজ। ঘরের কৃষিকাজ আসলে অতীতকাল থেকেই কিন্তু এটা সামলিয়েছে আমাদের নারীরা, এবং বাহিরের কৃষিকাজে ইদানিং দেখা যাচ্ছে যে বাহিরের কৃষিকাজেও নারীরাই কিন্তু বেশি অংশগ্রহণ করছে। এটার কারণ আসলে বিভিন্ন ধরনের হতে পারে, সেটার দিকে আমি যাব না। কারণ আসলে যারা পুরুষ কৃষক থাকে তারা আসলে অন্যদিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে, অন্য কাজে স্থানান্তরিত হচ্ছে, যার কারণেই কিন্তু নারীরা এগিয়ে এসেছে এখানে বাইরের কৃষিকাজে। আরও বাংলাদেশের ক্ষেত্রে কৃষিকাজে মেয়েরা কি পরিমাণ বেড়েছে একটা যদি আমি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন আপনারা। যেমন পশু খাতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে 10 লাখের মতো বাংলাদেশে খামার রয়েছে, সেখানে 60% কিন্তু নারীরা করছে। এবং আরেকটা ব্ল্যাক বেঙ্গল গোট যেটা আছে এটা তো সারা বিশ্বে সমাদৃত, এটার 90% কিন্তু শতাংশ করছে মেয়েরা। তো এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কিভাবে কৃষিকাজে মেয়েরা এগিয়ে আসছে। এখন যেহেতু কৃষিকাজে মেয়েরা এগিয়ে আসছে বেশি, সেহেতু নির্যাতনের পরিমাণটাও কিন্তু সেভাবেই বেড়েছে। আসলে সারা বিশ্বে আমরা নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, শুধুমাত্র কৃষি শ্রমিক না, এক্ষেত্রে শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত মেয়ে, এখানে শহর থেকে শুরু করে গ্রামের মেয়েরা, এবং সারা বিশ্বে এটা শুধু বাংলাদেশের নারীরা না, বিভিন্নভাবে কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। সেভাবেই কিন্তু একইভাবেই কৃষিকাজে যারা নারীরা জড়িত আছে তারা সেভাবেই শিকার হচ্ছেন। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন একটা রিপোর্টে আমি পড়েছিলাম, সেখানে 2018 থেকে শুরু করে 22-এর মধ্যে বাংলাদেশে প্রায় 28,000-এর মতো নারী ধর্ষণের শিকার হয়েছে। এই সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি যদি প্রতি বছর এটাকে নিয়ে আসি তাহলে কিন্তু 5,000-এর মতো নারী এখানে ধর্ষণের শিকার হয়েছে। তো সেই নারী, আমি আগেই বলেছি, শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত, বড় লোক থেকে শুরু করে গরিব পর্যন্ত, ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত সবাই কিন্তু এর মধ্যে রয়েছে। কাজে নিরাপত্তা কিন্তু আমাদের নারীদের সেভাবে গড়ে ওঠেনি। হয়তো শিক্ষিত নারীরা তাদের বুদ্ধিমত্তা দিয়ে কিছুটা নিজেদেরকে নিরাপদ রাখতে পেরেছে, কিন্তু গ্রামের যে নারী খুবই মানে সহজ সরল, সে কিন্তু তাকে সেভাবে নিজের নিরাপত্তা নিজেকে দিতে পারে না। তো গ্রামের নারীরা যারা কৃষিকাজে জড়িত, তারা কৃষিকাজে জড়িত হতে গেলে তাদের তো মাঠে যেতে হবে, মাঠে কাজ করতে হবে। তো সেখানে তাদের সেই নিরাপত্তাটা আসলে দেওয়া যাচ্ছে না, এভাবেই তারা কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এছাড়া আমি আরও যদি একটু যোগ করি তাহলে ওরা অনেক সময় দেখা যায় যে ঘর থেকে নির্যাতনটা শুরু হয়। তারা গৃহস্থালী সামলিয়ে কিন্তু তারা কৃষি কাজ করে, তার নির্যাতনটা শুরু হয় একেবারে তার স্বামীর কাছ থেকে। অনেক সময় এত কাজ করার পরেও তাকে বিভিন্নভাবে মারধর করা হয়, তাকে নানান ভঙ্গিতে কথা বলা হয়, এবং তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়। এবং বাড়িতে তার যদি শাশুড়ি থাকে কিংবা তার অন্যান্য যদি আত্মীয়স্বজন থাকে, তারাও সে যখন কৃষিকাজের করে যখন বাড়িতে আসে নানান ধরনের কথা তাকে শুনতে হয়। এই জন্য আমি বলবো যে আসলে অবশ্যই নারীরা কৃষিকাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, কিন্তু সে ধরনের তারা স্বীকৃতি পাচ্ছে না, এবং শুধুমাত্র তাদের নামকরণটা করা হয়েছে কিন্তু সে হচ্ছে একজন গৃহিণী, সে যে একজন কৃষি শ্রমিক এই নামকরণটা কিন্তু সে নিতে পারেনি। এটাও এক ধরনের আমি বলবো যে মানে স্বীকৃতির অভাব এখানে রয়েছে। এটা আসলে সহজ আমাদের এই পুরুষ শাসিত সমাজের যে দৃষ্টিভঙ্গি এবং সহজভাবেই তাদেরকে অবহেলা করার যে একটা টেন্ডেন্সি বা একটা সহজাত প্রবৃত্তি, সেখান থেকে কিন্তু এসেছে। ধন্যবাদ আপনাকে। আপনি রাইটলি পয়েন্ট আউট করছেন যে উন্নত দেশে যে মেকানিজমগুলো আছে এবং যে সহিংসতা হয় এবং সেটা যে আপনার মিটিগেট করা কিংবা প্রিভেন্ট করার জন্য কিংবা রিড্রেস করার জন্য যেসব ব্যবস্থা আছে সেটা বাংলাদেশেও কম বেশি চালু হয়েছে। তো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যেমন আমরা ইউনিভার্সিটিতে কিন্তু এই মেকানিজমটা ইন প্লেস অলরেডি আছে। আমরা স্কুল কলেজে হাইকোর্টের ডাইরেক্টিভস অনুযায়ী কমিটি তৈরি করা হয়েছে, চালু করা হচ্ছে। এবং ধরেন ওয়ার্ক প্লেসে যে সেখানে যদি সহিংসতা হয়
সেটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। তো এখন আমার জানা মতে এগ্রিকালচার সেক্টরে যেখানে ব্যাপক সংখ্যক নারীরা কাজ করছে, সেখানে যে প্রতিনিয়ত যে সহিংসতার শিকার হচ্ছে এটা কিন্তু রেকর্ড হচ্ছে না, এবং সেটা কমপ্লেন করার কোনো জায়গা এবং সেই নলেজটাও তাদের কাছে নাই, এবং কমপ্লেন হলে সেটা কী মেকানিজম হবে সেটাও তারা জানে না। তো আমরা যারা লিগ্যাল এইড, আমরা লাইট হাউস লিগ্যাল এইড প্রোভাইড করি। আমরা বললাম যে ঠিক আছে, যদি কমপ্লেন হয় নারী কৃষক হলে আমরা এটা লিগ্যাল এইডের মাধ্যমে তাদেরকে সহায়তা করব এবং সঠিক বিচার আমরা দেওয়ার ব্যবস্থা করব সরকারের মাধ্যমে কিংবা জেলা জজশিপের মাধ্যমে যে মেকানিজম আছে। কিন্তু আমরা এই আলোচনাটা আজকে নিয়ে আসছি এই জন্য যে আমরা সকলে মিলে এটা গুরুত্ব কতটুকু দিতে পারছি যে নারী কৃষক এবং নারী যে কৃষিতে যে নারীর অবদান এবং যে সেক্টরটা এত বড়, সেখানে এত নারী কাজ করছে, তার জন্য এই যে ভায়োলেন্সের শিকার হচ্ছে সেটা আসলে আমরা কতটুকু নজরে নিয়ে আসছি, নোটিশে নিয়ে আসছি এবং মেকানিজম তৈরি করছে এটা ব্যবস্থা করার জন্য। আপনি তো মাঠে কাজ করেন ফারজানা ইয়াসমিন, তো আপনি কি এরকম নজরে আসছে যে যারা এরকম মনে করেন কোনো সহিংসতার শিকার হচ্ছে, স্বামী ছাড়াও হতে হচ্ছে নিয়মিত, কিংবা যারা একসাথে কাজ করে কো ওয়ার্কার মানে একসাথে কৃষি কাজ করছে মাঠে, তো এরকম আপনার জানা মতে অভিযোগগুলো কি তারা করছে নাকি ওখানে আচ্ছা এটা নিজেরা মিটিগেট করার চেষ্টা করছে, কিংবা অভিযোগ করলে সম্মান নষ্ট হয় এই স্টেজে অনেক মেয়েরা কিন্তু কমপ্লেনও করে না। আপনি গ্রামে কৃষি সেক্টরে কি অবস্থা যদি একটু সকলের উদ্দেশ্যে ধারণা দিতেন যে আসলে এখানে কি আসলে সহিংসতা কি রকম রূপটা দেখতে পাচ্ছেন? আমাদের ম্যাডাম কিন্তু বললেন অনেকটা কথা, আপনার একেবারে মাঠ পর্যায়ে তথ্যটা জানতে চাই। আমাদের নারীরা ওইভাবে বলতে পারছে না, তাদের মানে পরিবেশের কারণে, তারপরে তাদের মানে সম্মানহানি হবে, একটা কথা বলবে যে হ্যাঁ আমাকে সে এই ধরনের একটা বাজে উক্তি করছে, এটা তারা তাদের বাবা মার কাছ থেকেও শেয়ার করতে পারছে না, বা তাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারছে না। যদি আমার মান সম্মান নষ্ট হয়, এটা যদি আমার বাবা মার কাছে যদি কোনো প্রভাব ফেলে, এটা বাবা মার প্রভাব ফেললেই তো আমার সমাজে বা আমাকে একটা অন্য দৃষ্টিতে দেখবে। কিন্তু এজন্য আমাদের গ্রামের ভিতরে এরকম মেয়েরা এই সাইডটা পিছিয়ে আছে। কোথায় যে তাকে এই যে অন্যায় যে হচ্ছে, যে আমরা যে অন্যায় করতেছি, যে একটা মেয়েকে যে খারাপ দিকে করতেছি, কথা বলতেছি, বা ওই নারীটাই যে একটা জায়গায় যে রিপোর্ট করবে যে আমাকে এই ধরনের কথা বলছে, আমি এটার বিচার চাই, বা আমাকে এইটা থেকে কিভাবে উত্তোলন করা যায়, আমাকে সাহায্য সহযোগিতা, সেইটা গ্রামে এখনো এরকম মানে তৈরি হয়ে ওঠে নাই। সেভাবে অভিযোগ করার মতো পরিবেশটা তৈরি হয় না। যে অভিযোগ করবে তাকে উল্টা ব্লেম দেওয়া হবে যে তোমারই কমপ্লেন, আসলে তুমি কেন এরকম একটা খারাপ অভিযোগ নিয়ে আসছো। মেয়েদের উপরে মানে নারীর উপরে তার উপরেই হয়। তো এই কর্ম পরিবেশটা তৈরি করার জন্য যে নারীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে স্যার আপনার কাছে আসতে চাই, এটা একটা ব্রড ইস্যু যে এই যে কৃষি সেক্টরে নারীদের যদি কমপ্লেন হয় সেটা সামাজিকভাবে তারা যেন কমপ্লেনটা সাহসের সহিত দিতে পারে, সেরকম একটা কর্ম পরিবেশ তৈরি করার জন্য। কারণ এটা একটা অনেক বড় সেক্টর, যদি এখানে আমরা থেমে যাই যে নারীরা যদি যেভাবে উৎসাহ নিয়ে সম্পৃক্ত হচ্ছে, আপনি অনেক এক্সাম্পল দিলেন, তো তাহলে এই নারীদেরকে আমরা পুরো এগ্রি সেক্টর আমাদের বাংলাদেশ পিছিয়ে যাবে। তো এই নিরাপত্তা কর্মপরিবেশের নিরাপত্তা দেওয়ার জন্য কি করা যেতে পারে? আপনি তো সরকারকেও সাহায্য করতে পারেন, পরামর্শ দিতে পারেন অ্যাজ এ সেক্রেটারি জেনারেল, মানে ইকোনমিক সেক্টরে আপনি কাজ করছেন। কৃষিতে তো আপনারা এর আগে বললেন যে 1,84,00,000 মানে নারী শ্রমিক কাজ করে। তো এই নিরাপত্তা বিধানের জন্য কিন্তু বর্তমানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট থেকেও কিন্তু কিছু স্টেপ নেওয়া হচ্ছে নারীদের, এবং একটা আইন চলছে। তো এটা হলো যে ডিসেন্ট যে ওয়ার্কিং প্লেস, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এটা কিন্তু আপনার যে আমাদের এসডিজি যে গোলটা 17 গোলস, এর মধ্যে কিন্তু নারীর সহিংসতা যেটা, এটা বন্ধের কথা বলা হচ্ছে, এবং আপনাদের লাইট হাউসে সেটা নিয়ে কাজ করছে। এখানে নারী বান্ধব কর্মপরিবেশ এবং ডিসেন্ট ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট, সেটার জন্য সরকার তো নীতিমালা প্রণয়ন করছে। এটা সঠিক প্রয়োগটা দরকার আমাদের, এবং নারীরা যাতে সত্য কথা সাহসের সাথে বলতে পারে সে একটি ব্যবস্থা থাকবে। এবং অনেক জায়গায় কিন্তু এখন আপনার ওয়ান স্টপ সার্ভিস বা গোপনীয়তা রক্ষা করে এটাকে নারীদেরকে আরো সচেতনতা করতে হবে। এই জন্যে আপনাদেরও উচিত যে নারী শ্রমিক যারা এবং নারী শ্রমিকদেরকে এই সচেতনতামূলক এই প্রশিক্ষণগুলো
বেশি দেওয়া উচিত। অনেকগুলো কাজ করছে, আমার মনে হয় যে তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে ওনাদেরকে সচেতনতা বাড়িয়ে দিতে হবে, সাহসী করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। এর সাথে আমি যোগ করে দেই, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত কিন্তু প্রথমে আসে একটা সংসারের নারীর উপরে, এবং ওনাদেরকে এই বিষয়ে প্রস্তুতি নেয়া এবং তাদেরকে অ্যাডাপ্ট করার জন্যে আপনি কিন্তু আইসিটির সাথে এবং কুইক যাতে ওনারা বুঝতে পারে, ওই জন্য তাদেরকে কিন্তু বেশি মাত্রায় আপনার প্রশিক্ষণ, সাহস দেয়া, বিশেষ করে যে কিভাবে তুমি এই প্রভাবগুলো মোকাবেলা করবে, বিভিন্ন জায়গায় ট্রেনিং বা এগুলোর জন্য তাদেরকে মোর আরো আপনার ওরিয়েন্টেড করা উচিত। ট্রেনিং, আইসিটির সাথে তাদেরকে যোগাযোগ বাড়ানো, এবং যেটা ডক্টর মজিদ বলল যে আইসিটিতে কিন্তু মহিলাদের পিছিয়ে খুবই স্বাভাবিক ব্যাপার, আমাদের দেশে তো এটা হবেই, এটা স্বাভাবিক। কিন্তু এই জায়গাটিতে যদি মহিলাদেরকে আপনারা মোর ট্রেনিং দিয়ে এদেরকে ওরিয়েন্টেশন করেন যে জলবায়ুর প্রভাবগুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন, যেটা যদি আমাদের ন্যাশনাল প্ল্যানে আছে, তারপরে এটার প্রতি বেশি নজর দেওয়া উচিত, যেন জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কিন্তু বাংলাদেশের কৃষি কিন্তু ভালোভাবে আপনার একটা চ্যালেঞ্জের সম্মুখীন, এবং ভবিষ্যতে ইট উইল কন্টিনিউ। মনে রাখতে হবে এই জায়গাটিতে আমাদের বেশি করে অ্যাড্রেস করা উচিত, যেন মহিলারা কিন্তু ফার্স্ট, ওই কৃষক পরিবারে মহিলাই কিন্তু ফার্স্ট, তার কিন্তু কৃষির অনেক কিছু তার কাছেই থাকে, এবং আঘাতও তার কাছে আসে, এবং সামাল দেওয়ার ক্ষমতাও কিন্তু তাকেই আপনাকে বাড়াতে হবে, আদারওয়াইজ হোল এগ্রিকালচার ফ্যামিলিটা বিপদে পড়ে যাবে, এবং ওভারঅল এগ্রিকালচারটা বিপদে পড়বে যদি আমরা ওদেরকে এডুকেটেড না করতে পারি। থ্যাংক ইউ স্যার। এটা বেসিক্যালি তো এইচডিজি 5, এইচডিজি 13, এইচডিজি 16 এগুলো সবগুলোর কিন্তু নারীদের সংশ্লিষ্ট এবং নারীদের অধিকার, নারীদের সম্পৃক্তকরণ এবং নারীর অধিকার যদি লঙ্ঘিত হয় তার মিটিগেশন, তার সহযোগিতা এবং রেড্রেস করার জন্য মেকানিজম এগুলোতে আমাদের ক্লিয়ারলি আছে, এবং আমাদের সরকার ইন্টারিম গভর্নমেন্টও এটার উপরে ইতিমধ্যেই জোর দিয়েছে। এইটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে আছে। তবে এটা আপনি যেটা বললেন যে এই যে অ্যাডাপ্টেশন এবং রেজিলিয়েন্ট করার জন্য তাদেরকে, এই মেয়েদেরকে পার্টিকুলারলি প্রথম যে চেঞ্জটা আমরা দেখছি যে নারীরা কিন্তু তার শারীরিকভাবেই একটা বড় একটা এফেক্টেড হয়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের জন্য। তো আমরা যে জায়গাটাতে মূল আলোচনায় ছিলাম যে আমাদের তাদের শুধু ন্যায্য মজুরি, শুধু এইটা একটা ইস্যু না, যদি আমি সুযোগ দিতে পারি মজুরির থেকে তারা আরও অনেক কিছু করতে পারবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে আলোচনাটা শুরু করেছি এটা আরও আলোচনার দরকার হবে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নারীদের মজুরি এবং তাদের অধিকার, এবং এই অধিকারটা আমাদেরকে দিতে হবে সত্যই। একই সাথে আমি বলবো যে তাদের কর্ম পরিবেশ এবং নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে পারলে আমরা আমাদের জিডিপি কন্ট্রিবিউশন বাড়বে, নারীদের সম্মান দিলে আমরা সম্মানিত হব এবং পরবর্তী প্রজন্মকে তারা এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের অভিপ্রায়। আপনারা কষ্ট করে অনেক ব্যস্ততম সময়ের মধ্যে সামান্য একটু সময় বের করে যে আমাদের টেলিভিশন ডায়ালগে অংশগ্রহণ করলেন, এবং এর মাধ্যমে আমি বিশ্বাস করি অনেক তথ্য উপাত্ত আমাদের কৃষক বন্ধুরা, কৃষক ক্লাবের সদস্যরা, ভলেন্টিয়াররা, নারী কৃষকরা যারা সারা দেশব্যাপী ছড়িয়ে আছেন তারা উপকৃত হবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই টেলি ডায়ালগটা শেষ করছি। ধন্যবাদ সকলকে।